যখন আমি আপনাকে শুনতাম না তখন আমি এটা ভাবতাম যে এই যে মা বাবা আমাদের সমাজে বিয়ে করায়, মানে সেই বিয়ে হলো প্রকৃতিরই একটা নিয়ম, কারণ আমরা জন্মেছি সেটাও প্রকৃতির নিয়ম। তো সমাজে যে বিয়ে হয় সেটা একটা প্রকৃতিরই নিয়ম, আর যারা লাভ ম্যারেজ করে সেটা হলো একটা আর্টিফিশিয়াল। কিন্তু আপনাকে শুনতে শুনতে এটাই মনে হয় যে লাভ ম্যারেজ যেটা হয় সেটা প্রকৃতির নিয়মে হয়, আর যেটা সামাজিক বিয়ে সেটাকে মনে হয় যেন আর্টিফিশিয়াল বিয়ে। যখন আমি আপনাকে শুনতাম না তখন আমার বিয়ে আর সব কিছু হয়ে গেছে, মানে আমার সব হয়ে গেছিলো, এ আমার স্ত্রী। তো তো বিয়ের পরে এখন যখন আমরা যেভাবে আপনি প্রেমটাকে বর্ণনা করেন, এই ধরনের প্রেম আমরা কখনো করিনি। ব্যাপারটা কিন্তু এরকমও নয় যে আমরা কখনো আলাদা হয়ে যাব। তো এরপরে আমরা একসঙ্গেই থাকতে চাই, কিন্তু আপনি যেভাবে প্রেমকে বর্ণনা করেন সেভাবে নয়। তো এরপর আমাদের জন্য কিছু, আমরা ঘরে হোম থিয়েটারে আপনার সব কথা শুনি আর কি। বউকে সামনে রেখে প্রশ্ন করছে কিন্তু। হ্যাঁ, দুজন মানুষ একে অপরের জন্য, তাদের মধ্যে সহৃদয়তা আছে, সত্যিই এটা খুবই ভালো ব্যাপার। কিন্তু যখন কেউ কারোর ভালো চায় তখন তো একটা দায়িত্ব এসে যায় না? আচ্ছা, তুমি কি জানো এই ভালোটা আসলে কাকে বলে? না হলে শুধু চাইলে ভালোটা হবে কি করে? বাইরে আমার ধরো গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি দিয়ে কিছু অদ্ভুত শব্দ আসছে, আমি বুঝতেই পারছি না যে শহরে আদৌ পৌঁছতে পারবো কিনা। আচ্ছা, তোমাদের মধ্যে কতজন চাও যে আমি ঠিকঠাক বাড়ি পৌঁছে যাই? সবাই চাও সেটা, কিন্তু চাইলে কি হবে? ওই ওই গাড়ির ইঞ্জিনে যা যা বেসিক ফাংশন সেগুলো কিছু তো জানতে হবে না? কিন্তু যদি শুধু গাড়িটার সামনে সবাই মিলে গিয়ে দাঁড়িয়ে বললাম যে আচার্যজিকে বাড়িতে একেবারে পৌঁছে দাও, তাহলে কি পৌঁছে দেবে? চাওয়াতে কি এসে গেল? তো যারা সবকিছু পেতে চায় তাদের এটা বোঝা দরকার যে শুধু চাইলেই কিছু হয় না। মনের জটিলতা, মনের যে খেলা, তার জ্ঞান প্রাপ্তি করা উচিত, তবেই অন্য কারোর ভালো করতে পারবে। না হলে বিষয়টা খুব আফসোসের হয়ে যাবে যে মানুষ তো চায় অন্যজনের ভালো করতে, কিন্তু অজান্তেই তাদেরকে আঘাত দিয়ে ফেলে। নিজেরই ভালো আমরা করতে পারি না তো অন্যের ভালো কি করে করব? প্রশ্নের শুরুতেই ছিল যে কোনটা প্রাকৃতিক, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, এইসব। দেখো, এই যে অ্যারেঞ্জ ম্যারেজ হয় না, এটা সাধারণত পরিবারের একটা মায়া থেকে হয়, আর যাকে লাভ ম্যারেজ বলা হয় সেটা স্ত্রী পুরুষের আপোষের মায়া থেকে জন্ম নেয়। এবার তোমার কোন মায়া চাই সেটা বেছে নাও। একটা বিবাহ হচ্ছে যেখানে পরিবারের সদস্যরা এবং বাকি সব আত্মীয়রা একসাথে হয়ে নিজেদের মতো করে একটা সিদ্ধান্ত নেয় যে তুমি কার সঙ্গে থাকবে। এখানে অঙ্কটা তারা করে। আর একটা বিবাহ যেখানে স্ত্রী পুরুষ আপোষের জন্যই তৈরি হয়ে থাকে, সেখানে তাদের অঙ্ক চলতে থাকে। কিন্তু এই অঙ্কটা আদতে কেউ করতেই পারে না। এবার তুমি কোন পদ্ধতিতে অঙ্কের পরীক্ষায় ফেল করবে সেটা তুমি বেছে নাও। আরে প্রেমই যেখানে জানো না সেখানে লাভ ম্যারেজ করবে কি করে?
একইভাবে ফ্যামিলির লোকেদের জিজ্ঞেস করলে যে আয়োজনের মানেটা কি, এই শব্দের আসল অর্থটা কি, তুমি বলবে যে অ্যারেঞ্জড ম্যারেজ। তো কে এই অ্যারেঞ্জমেন্টটা করে, ব্যবস্থাটা করে, সেটা কি জানো তুমি? তারাও কিন্তু জানে না। তো তাদের করা এই যে অ্যারেঞ্জমেন্ট, সেটার ওপরে ভরসাটা কি করে করছো? ব্যবস্থাপক কারা? এই যে পুরো বিয়ের যারা ব্যবস্থা করলো তারা কারা? তারা হলো তাদের মন, যে বলছে যে এইভাবে ছেলের বিয়ে দিয়ে দাও, এইভাবে মেয়ের বিয়ে দিয়ে দাও, এইসব। মনই তো সব ব্যবস্থা করেছে না? সেই ব্যবস্থাপককে আমরা কি বুঝতে পারি? তাকে যদি আমরা বুঝতে পারি তাহলে তো এটাও জানতে পারি যে ও যে এই ব্যবস্থাটা করছে, যে তার বিয়ে এখানে হওয়া উচিত, তার বিয়ে এই বয়সে হওয়া উচিত, তার বিয়েতে এগুলো হওয়া উচিত, বিয়েতে ঠিক এই রকমের দেনা পাওনা হোক। তাহলে যে ব্যবস্থাটা করছে তার কাছ থেকে আমরা বুঝেই যাব যে এগুলো কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে। একইভাবে একটা ছেলে মেয়ে আপোষে যখন বলে যে আমরা ভালোবেসে ফেলেছি, তো প্রথমে আমরা তো জেনে নিই যে তাদের জন্য প্রেমের অর্থটা কি। যদি আমরা বুঝে যাই যে তারা কোন বিষয়টাকে প্রেম বলছে, তাহলে আমরা এটাও বুঝতে পারবো যে তারা কোন জিনিসটাকে লাভ ম্যারেজ বলছে। তো এই প্রাকৃতিক এই শব্দটা বেশ গোলমেলে। তুমি প্রাকৃতিক সরিয়ে মায়াবী করে দাও। আর মায়া কত ধরনের হয়ে থাকে। মায়ার যে রং খুঁজতে চাও খুঁজে নাও। চাও তো মা বাবার প্রতি মায়া খুঁজে নাও, মামার প্রতি মায়া খুঁজে নাও, কিংবা কাকুর কথা ভাবো, অন্য আত্মীয়দের কথা একটু ভাবো, কখনো ঘটক বাড়িতে সম্পর্ক নিয়ে আসে, তার মায়ের কথা ভাবো। আর এগুলো করবে না তুমি, একেবারে স্বাধীন চেতা মানুষ, তাহলে নিজের ব্যক্তিগত মায়া বেছে নাও। কিন্তু যাই বাছো না কেন সেটা তো মায়াই। যে প্রেমের বাস্তবিক অর্থটা বোঝেই না, সে বিয়েটা করে অন্য কারোর কথা শুনে বা নিজের ওই তথাকথিত মর্জিতে বিয়েটা করে, কিন্তু সেখানে প্রধান নির্বাচনের বিষয় মায়া। হ্যাঁ, কিছু লোক এতেই খুব সন্তুষ্ট থাকে। আচ্ছা, যখন মায়াই বাঁচলে, তাহলে অন্যজনের দেহটাই কেন বাঁচলে, নিজেরটা কেন নয়? যখন মারতেই হবে তখন এটুকু তো করো, অন্তত নিজের চটি দিয়ে পেটাও। অন্যর চটি খুঁজছো কেন? তো এই ধরনের সন্তুষ্টি পেতে হলে তুমি বলতেই পারো যে প্রেম বিবাহ এগুলো উঁচু ব্যাপার। আমাকে জিজ্ঞেস করলে আমি তো বলবো মার তো খেয়েই গেছো। এই যে গালটা লাল হচ্ছে, সেই লালে কি আদৌ লেখা আছে নাকি যে জুতোটা অন্য কারোর ছিল না তোমার নিজের? দাগ তো দাগই, এ তো অন্য কিছু নয়। বুঝতে পারছো কিছু আমার কথা? আমরা প্রেম বোঝার জন্য কিন্তু তৈরি নই, বরং প্রেম বিবাহ করার জন্য উতলা হয়ে থাকে। আমি খুব অবাক হয়ে যাই, একটার পর একটা উদাহরণ। জীবনে যারা কিচ্ছু বুঝতেই পারে না, জানেই না, হয়তো তার বয়স 14 কিংবা 16, তখন থেকে একটাই লাভ সে জানে, সেটা কি? ভালোবাসা। আর যদি কখনো সে আমার সামনে আসে, আমি জিজ্ঞেস করব যে তোমার অঙ্ক ভালো লাগে না, ভূগোলও ভালো লাগে না, তুমি এখান থেকে ওখান সোজা যেতে পর্যন্ত পারবে না, অন্য কারোর সাথে দুটো কথা অবধি বলতে পারবে না, নিজের রাগ নিজে কন্ট্রোল করতে পারো না,
কোথাও সঠিক সময়ে পৌঁছতে পর্যন্ত পারো না। তুমি মানুষই হতে পারলে না এখনো, তাহলে তুমি প্রেম করতে কোথা থেকে শিখলে? এই প্রেম এমন একটা জিনিস যেটা করার জন্য কি কোনো যোগ্যতাই লাগে না। কি সব বলছে আচার্যজি, তুমি এসব কিছু বুঝবে না। এসব মনের কথা, মনের। তোমার মতো ব্যক্তিদের এগুলো মাথাতেই আসবে না। আরে বই ফই থেকে বাইরে বেরো, বাগান দিয়ে হেঁটে যাও, প্রজাপতির সাথে খেলো, তখনই তো বুঝবে ভালোবাসা কাকে বলে। তোমার মতো পাষাণ হৃদয় ব্যক্তিদের এসব মাথায় আসবে না। আমাদের জিজ্ঞেস করো, আমরা বোঝাবো। আচ্ছা, তুমি কি করে বুঝলে? বলো যে চুলটা হাওয়ায় উঠছে না, ওটাই ভালোবাসা। আচ্ছা, আর এটা কিন্তু খুব আশ্চর্যের বিষয় নয়। মানে এমন প্রচুর মানুষ আছেন যারা জীবনে কিচ্ছু করতে পারেনি, তারা প্রেমটা করেছে। কি করে ভাই, কি করে, কি করে? আরে আচার্যজি, কি বলছেন? ভালোবাসার জন্য এইসব আবার যোগ্যতা, সার্টিফিকেট, এই সমস্ত হয় নাকি কিছু? দরকার আছে ভাই, দরকার আছে। ভুলভাল লোকে ভুলভাল শিক্ষা তোমার মাথায় ঢুকিয়ে দিচ্ছে যে শোনো ভাই, ভালোবাসা হলো খুব প্রাকৃতিক, এটা স্বাভাবিক নিয়মে আসে, একটা পশুও প্রেম করতে পারে। এই সমস্ত মূর্খের মতো কথা তোমার মাথায় ঢোকানো হচ্ছে। তোমাকে বলা হচ্ছে ভালোবাসা ছোট বাচ্চার থেকেও শিখতে পারো। এগুলো পাগলের মতো কথা। ছোট বাচ্চা সে মোহ জানে, ছোট বাচ্চা মমতা জানে, সে ছোট বাচ্চা হয়তো আসক্তি বোঝে, কিন্তু প্রেম সে জানে না। আরে প্রেমটা শিখতে হয়। মানুষই একমাত্র প্রাণী যে প্রেমটা জানে। তুমি বোকার মতো বলছো যে জানোয়ারও প্রেম করতে জানে না। ভাই, পশু প্রেম করতে জানে না, সে সুরক্ষার কথা বোঝে। তুমি বলবে না না, আমার ঘরে টমি আছে, আমাকে খুব ভালোবাসে। তুমি ওকে খেতে দাও, তাই ভালোবাসে। কুকুর তো তাই করে। কুকুরের আগে ভেড়াও এরকম করত, মানুষের সঙ্গে সঙ্গেই থাকতো। মানে ওদের প্রবৃত্তিটাই এমন হয়ে গেছে যে যেন তারা মানুষের সাথেই থাকবে। ও যেই তোমাকে দেখবে মাথাটা হেলিয়ে দেবে, কারণ প্রকৃতি ওকে বুঝিয়ে দিয়েছে যে তার জীবনটাই এই কথার উপর নির্ভর করছে যে মানুষ তাকে খেতে দিল নাকি দিল না। কি আমি ঠিক বলছি নাকি না? আচ্ছা, প্রতিবেশীর কুকুর তোমায় দেখে ভালোবেসে তোমার কোলে এসে বসে কি? তখন তো দেখলেই একেবারে পালিয়ে যাও, বুলডগ। আরে নিজের যেই হলো সেটা ভালোবাসার হয়ে গেল। আয়, ব্যাস বললে, এসে তোমার মুখ চাটতে শুরু করলে, আর তুমি বললে জানোয়ার কত প্রেম জানে। জানোয়ার তোমার কাছে এই জন্যই আসে কারণ প্রকৃতি তাকে দিয়ে এটা করায়। কিন্তু এই বিষয়টার মধ্যে সৌন্দর্যতা আছে, অস্বীকার করছি না। একটা পশুর সাথে আর একটা পশু পাশে বসে আছে, দুজনে চেঁচাচ্ছে, আর সেটা অনেকটা সেই গানের সুরের মতো মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এর মধ্যে সৌন্দর্যতা আছে, অস্বীকার করছি না, কিন্তু এটা প্রেম নয়। প্রেমের মূল কিন্তু আধ্যাত্মবাদে। প্রেম করার যোগ্যতা তো শুধু তারই আছে যে তার মনকে বুঝতে পেরেছে, যে মনের অস্থিরতা বুঝতে পেরেছে। মনের অস্থিরতা যখন তুমি বুঝতে পারবে, সেটাই প্রেম। প্রেমের এর বাইরে কোনো পরিভাষা নেই। এই তো আচার্যজি প্রেমের পরিভাষা দিয়ে দিলেন, ভুল করে ফেললেন। আরে আমাদেরকে জিজ্ঞেস করুন। আমি ক্লাস 8-এ পড়তে পারি, কিন্তু আমি আপনাকে বুঝিয়ে দিতে পারি যে ভালোবাসা ওটাই যেটাকে ভাষায় প্রকাশ করা যায় না। আর এটা আমরা ফিল্মে বা শায়রিতে পড়েছি। তুমি মূর্খ, তোমার ফিল্ম মূর্খ, তোমার শায়রি মূর্খ। অশান্ত আছো তো? শান্তি খুঁজতে যাচ্ছ তুমি, খোঁজো। কিন্তু এই যে সারাক্ষণ একটা আকর্ষণের পিছনে ছুটছো যে সেখানে পৌঁছলে আমি শান্তি খুঁজে পাবো, তাকেই কিন্তু প্রেম বলা হয়ে থাকে। তো প্রেম তো তখনই সার্থক হবে যখন তুমি সেই দিশায় পৌঁছবে যেখানে তুমি শান্তি পাবে। কিন্তু প্রকৃতি
আর যে প্রাকৃতিক বিষয় রয়েছে, যেগুলোকে তুমি প্রাকৃতিক প্রেম বলছো, সেখানে কিন্তু কোনো উপায়ই নেই যেখানে আপনি শান্তি পাবেন। গভীরভাবে বুঝতে হবে, প্রাকৃতিক যে আকর্ষণ, তার যে পরিণাম, সেটা শুধু একটাই হতে পারে, সন্তান। আর আধ্যাত্মিক আকর্ষণের পরিণাম হতে পারে শান্তি। এই জন্য প্রাকৃতিক আকর্ষণ শুধুমাত্র পুরুষ বা স্ত্রী এবং স্ত্রী বা পুরুষের মধ্যেই হয়ে থাকে, কারণ প্রাকৃতিক আকর্ষণ হয়ই এর জন্য যে হ্যাঁ, এখানে খাবার পেয়ে যাব, কিংবা বাড়ি পেয়ে যাব, সুরক্ষা পেয়ে যাব, বা সেক্স হবে, সন্তান হবে আমাদের। প্রাকৃতিক আকর্ষণ এইসব কারণে হয়ে থাকে। আধ্যাত্মিক আকর্ষণ কি জন্য হয়ে থাকে? তার একটাই কারণ, সেটা হলো শান্তি পাওয়া। বুঝতে পারছো কথাটা? তো যারা বলে না যে আমি তো তার উপর প্রাকৃতিক ভিত্তিতেই আকর্ষিত, বা ওই প্রেম তো প্রাকৃতিক, সব জীবের মধ্যেই হয়ে থাকে, ওই যে প্রেমের কথা হচ্ছে না, সেটা প্রেমের খুব কম পরিভাষা। ছোট বলা ঠিক নয়, এটা একটা ভুল পরিভাষা। একে প্রেম বলাই উচিত নয়। ওটা ওই এমনি এমনি কিছু না। তো প্রেম করার জন্য একটা যোগ্যতা লাগে। প্রেম করার জন্য এমন দৃষ্টি দরকার যে অন্যকে কম দেখবে, নিজেকে বেশি দেখবে। তোমার দৃষ্টি যদি শুধু অন্যের প্রতি আটকে গিয়ে থাকে, তাহলে সেটা কিন্তু প্রেমের দৃষ্টি নয়, এটা তোমার পাশবিক বৃত্তির লক্ষণ। পশুর কাছে এই বিষয়ে কোনো যোগ্যতা নেই, তার কাছে এই ক্ষমতাই নেই যে ও চিনতে পারবে নিজেকে আর বুঝতে পারবে ওর মাথার ভেতরে কি চলছে। মানুষ, তাদের একটা বৈশিষ্ট্যতাই আছে যে তুমি নিজেকে বুঝতে পারবে, চিনতে পারবে। যখন তুমি নিজেকে দেখবে, যখন তুমি তোমার ভেতরের সমস্যার কারণগুলো বুঝবে, যখন তোমার সমস্যার সমাধান করতে পারবে, তবেই তো তুমি খুঁজে নিতে পারবে তোমার সমাধান এবং তোমার শান্তির। সমাধানের দিকে আকর্ষিত হয়ে শান্তির পথে এগোনো, সেটাই তো প্রেম। যা মারগ সাহাব মিলে প্রেম কাহাবে সোয়ে। কত সোজা একটা পরিভাষায় বুঝিয়ে দিয়েছেন। প্রেম প্রেম সব কহে, প্রেম না জানে কোয়ে, और যা মারগ সাহাব মিলে প্রেম কাহাবে সোয়ে। খুঁজে পেতে হবে যে তোমার এখন যে অনুভব হচ্ছে, সেটা কি প্রেমের নাকি অন্য কোনো কিছুর। তো এইভাবে চিনতে হবে যে যে রাস্তায় তুমি এই প্রেম খুঁজছো, তোমার সেই রাস্তায় কি তুমি প্রেম পাচ্ছ? নাকি অন্য কিছু পাচ্ছ? এইটা দেখে নাও। আচ্ছা, সাহাব মানে এখানে কি? হ্যাঁ, মুক্তির অবস্থানকে সাহাব বলা হয়, শান্তিকে সাহাব বলা হয়েছে। আমরা তো প্রেমের নামে আরো বেশি বন্ধনে জড়িয়ে পড়ি। আর জ্ঞানী গুণীরা বলে গেছেন যে প্রেম মানে সেই দিকে যাওয়া যেখানে স্বাধীনতা পাওয়া যাবে। যার সাথে থাকলে এই স্বাধীনতা পাওয়া যাবে, ব্যাস সেই প্রেমের ক্ষেত্রে যোগ্য। যার সাথে থাকার জন্য বন্ধন বেড়ে যাচ্ছে, বুঝবে সেখানে বিপদ আছে। এবার জিজ্ঞেস করতে পারো যে আমরা তো স্বামী স্ত্রী, টিভি চালিয়ে একেবারে একসাথে আপনার কথা শুনি আমরা, তো তাহলে একজন আরেকজনকে এটাই দাও যেটা কিনা প্রেমের ধর্ম। প্রেমের ধর্ম হলো নিজে স্বাধীন থাকা আর দ্বিতীয়জনকে স্বাধীনতা দেওয়া, নিজে শান্ত থাকা আর অন্যজনকে শান্তিতে রাখা। তুমি যদি বলো যে তোমার সাথে কারোর প্রেম আছে আর তুমি তার জীবনে দিন রাত ইন্টারফেয়ার করছো, তাহলে তুমি প্রেমী নও, শত্রু। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রেমের নামে এটাই হয়। তুমি যদি তোমার মনের পরীক্ষা করো, তাহলে দুঃখের বিষয় এটাই যে আপনি দেখবেন আপনি আপনার শত্রুদের থেকে কম কষ্ট পাচ্ছেন, আপনার বেশি সমস্যা আপনি আপনার কাছের মানুষেই দেখতে পাচ্ছেন। বলুন এই কথাটা ভুল না ঠিক? আপনাকে আপনার শত্রু কিভাবে বেশি কষ্ট দিতে পারে?
তার তো সেই ক্ষমতাই নেই, সে তো তোমার থেকে দূরে রয়েছে। যারা আমাদের কাছের মানুষ, যারা আত্মীয়, তারাই কিন্তু আমাদের মাথাটা খেয়ে নেয়। কি হ্যাঁ কি না? তাহলে এটা প্রেমের চিহ্ন নয়। কিন্তু আমরা কি বলি, এটাই তো প্রেমের কথা না, সব আবর্জনা কার উপরে ফেলবো আমি? সারাদিন অপেক্ষা করে ফিরে আসুক একবার, আর তারপরেই সারাদিনের যত ক্ষোভ ফেলে দাও তার উপরে। ঠিক একইভাবে সাহেব সারাদিন বাইরে রয়েছে, তো বাইরে তো হিম্মত হয়নি নিজের সমস্ত রাগ, ক্ষোভ, ঘৃণা কারোর ওপর দেখানোর। ব্যাস একবার বাড়ি এলো, বউকে দেখলো, সন্তানকে দেখলো, তাদের ওপর দিয়ে দিল। প্রেমের নামে এইগুলো চলতে থাকে। দেখো না যে অপরিচিত কেউ হলে তার সঙ্গে কিরকম মিষ্টি করে কথা বলে। অপরিচিতদের সাথে কতটা হেসে কথা বলবে, করবে তো না করবে না? আর সমস্ত রাগ, ঘৃণা, উচ্চস্বরে কথা বলা, সেগুলো কাকে? নিজের লোককে। অপরিচিত লোকের কাছে কিন্তু আমাদের ছবিটা অলওয়েজ ভালোই থাকে, তাই না? আমাদের আসল ছবিটা কিন্তু কাছের লোকেরাই জানে। নিজের সবকিছু তাদের সামনেই প্রকাশিত হয়, আর তাকেই তো আবার আমরা ভালোবাসা বলি। আরে ভাই, অপরিচিতদের সঙ্গে যেটা করি সেটা তো ফর্মালিটি, তো তাদের সামনে আমাদের নিজের রূপকে আমরা দেখাতে পারি নাকি? আসল রূপ তো আমি তোমার সামনেই দেখাবো। ঠিক আছে, আসল রূপ দেখাও, কিন্তু এই আসল রূপটা এত ভয়ানক কেন? আসল রূপ অবশ্যই দেখাও শ্রীমান, কিন্তু এটা তো বলো যে এই আসল রূপ এতটা ভয়ানক কি করে হলো? তুমি আসলে কি এরকমই নাকি? হ্যাঁ, কিন্তু এটাকেই আমরা প্রেম বলে থাকি। সব আবর্জনা যার সামনে জড়ো করতে পারো তাকেই তুমি বলো যে আমার প্রেমী, তাই না? এই যে এত কথা হয় ঘন্টার পর ঘন্টা, এই কথার সময় কি দুজন দুজনকে অমৃত খাওয়াতে? সব প্রেমিক প্রেমিকাদের তো এটাই দেখা যায়, 2 ঘন্টা 4 ঘন্টা কথা বলে যাচ্ছে ফোনে, আর ফোন না হলে তো একে অপরের সামনাসামনি বসে একজন আরেকজনের মাথাটা জাস্ট খেয়ে নিচ্ছে। মজার কথা হলো, ওদিক থেকে যখন কিছু ভুলভাল কথা হচ্ছে তুমি ফোনটা রেখে দাও, কিন্তু সেটা তো করো না। আচ্ছা, কি মজা পাও? জানো যে এই বোকার মতো কথাগুলো তুমি সহ্য করে যাচ্ছ, আর একইভাবে উল্টো দিকের মানুষটা সেটা বলেই যাচ্ছে। আর হঠাৎ করে যদি কেউ চলে আসে, তাকে তুমি বলবে, আরে তোর পাথরের মন, তুই বুঝবি না, এইসব সহ্য করাটাই হলো প্রেম। আমার পাথরের মনই থাক, আমি ঈশ্বরের কাছে ঋণী যে প্রেমের এই সংজ্ঞাটা আমি বুঝতে পারি না। আর এইটুকুই আপনার কাছে অনুরোধ করতে পারি, প্লিজ সহ্য করবেন না। আমাদের গুরুজনেরাও অনেকেই অনেক কথা এই বিষয়ে বলে গেছিলেন, সেটাই আমি সোজা করে বলে দিচ্ছি, কি ধাক্কাও খেও না, সহ্যও করো না। বুঝতে পারছো কথাগুলো? কেউ যে তোমার আজ প্রেমী হয়েছে, তার সাথে তুমি একটা সম্পর্কে এসে গেছো, বা কারোর সাথে তোমার বিয়ে হয়ে গেছে, তুমি কারোর স্ত্রী বা স্বামী হয়ে গেছো, তার মানে তো এই নয় যে তুমি তার সামনে একেবারে যত খুশি বেলেল্লাপনা করে যাবে। সবাই আঘাত পায়, কিন্তু সে অ্যারেঞ্জ ম্যারেজই হোক আর সে লাভ ম্যারেজই হোক, বিয়ের পর আমরা যে রূপটা দেখতে পাই তাতে ধাক্কা সবাই খায়, কারণ এটা তো তুমি প্রথমে কখনো দেখোইনি। তখন অন্যদিক থেকে উত্তর আসে, সারপ্রাইজ। আরে পরে দেখানোর জন্য কিছু তো বাঁচিয়ে রাখতে হতো নাকি? তাহলে এইবার আমার এই রূপটা দেখো। তুমি জানতে যে আমার আরো 2টো দাঁত ছিল, এইবার দেখো সেগুলো বেরোচ্ছে এখান থেকে। এইটাকে প্রেম বলে না বাবা। যদি আত্মীয়তা মানে এটা হয় যে কেউ কারুর চুল ধরে টানবে, গালি গালাজ করবে, কটু কথা বলবে, তো ভাই এর চেয়ে প্রেম না করা ভালো অনেক।
ওই অপরিচিতদের সাথে একটু ফর্মালিটি করাই ভালো। প্রেমের মানে যদি এটা হয় যে সবসময় যুক্তি দিতে হবে, তাহলে এই নির্লজ্জতা একটু ভালো। ঠিক আছে বাবা, আমি নয়, তুমি শুধু বলতে থাকো। মানে অনেকের মধ্যে এটা দেখতে পাওয়া যায় যে একটা ছেলে মেয়ে পাগল হয়ে যাচ্ছে যে এখন তারা প্রেমিক প্রেমিকা নেই, স্বামী স্ত্রী হয়ে গেছে, আর দুজন দুজনের মধ্যে ক্রমাগত ঝামেলা করে চলছে। স্বামী স্ত্রী হয়ে গেলে এটা যেন অধিকার হয়ে যায় যে এবার দুজনে মিলে যা যা ঝামেলা করার আছে ঝামেলা শুরু করে দাও। যতক্ষণ প্রেমিক প্রেমিকা থাকো ততক্ষণ অন্তত কিছু একটা লিমিট থাকে। মানে এই কারণেই লিমিট থাকে যে খুব বেশি কিছু করলে যদি ছেড়ে চলে যায় তখন কি হবে। কিন্তু এটা যখন হয়ে যায় যে সে আর কোথাও যাবে না, মুরগি একেবারে খাঁচার মধ্যে ঢুকে গেছে পুরো, ব্যাস ঝামেলা শুরু করে দাও তখন। আবার তখন বলা হবে, আরে তার সঙ্গেই তো করবো যে আমার নিজের লোক। নিজের জিনিসই তো ভাঙা যেতে পারে। প্রেম দু রকমের হয়। এক ধরনের প্রেমে যেখানে তুমি উল্টো দিকের মানুষটাকে তোমার নিজের একেবারে নিকৃষ্টতম রূপটাকে প্রকাশ করে থাকো, এটা একেবারে সাধারণ প্রেম। যে প্রেমের মানেই হচ্ছে যে তুমি দ্বিতীয় জনের সামনে নিজের সবথেকে কুৎসিত, সবথেকে কদর্য, সবথেকে বিকৃত রূপ দেখাতে পারো, একেবারে কোনো কিছু আড়াল না করে। এইটা হলো সাধারণ প্রেম। আর আরেকটা প্রেম যেখানে তুমি তোমার নিজের দায়িত্ব নিতে পারো। এই কথাটাকে নিজের ধর্ম হিসাবে ভাবো যে যদি প্রেম করি তাহলে দ্বিতীয় জনকে নিজের শুধু ভালো রূপটাই দেখাবো। এবার এই দু ধরনের প্রেমের মধ্যে কোনটা করবে সেটা বেছে নাও তুমি। প্রেম কিন্তু খুব দায়িত্বশীল। যাকে ভালোবাসবে তাকে আরো উন্নীত করো, যাকে ভালোবাসো তাকে এমন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করো যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। নিজে যদি উন্নীত হতে চাই তাহলে দ্বিতীয় জনকে উন্নীত করতে হবে। এটাই হলো প্রেম। পৃথিবীর অবস্থা খুব ভালো নয়, তাই কোনো হট্টগোল করতে চাই না, শুধু উন্নীত হতে হবে। এত কিছু শুনে এটা বলছো, কি বলবো। এটা কি আমায় প্রশ্ন করছো না স্ত্রীকে শোনাচ্ছ? মানে উনি হয়তো বারবার তোমায় এটা বলে যে তুমি তো আমায় ভালোবাসো, তাহলে আমার কথা শুনে চলো, শুনে চলো। তাই সুযোগ পেয়ে সামনে আছে, কাঁধে বন্দুকটা রেখে চালিয়ে দিলে তুমি। না হলে তোমার প্রশ্নের তো আমার কথার সঙ্গে কোনো সম্পর্কই নেই। মানে এতক্ষণ কথা বলার পর আমি কি এরকম কোনো ইঙ্গিত দিয়েছি যে অন্যের কথা মানা মানি সেটাকে প্রেম বলে? এরকম বলেছি নাকি? তুমি ওর কথা শুনছো, ও তোমার কথা শুনছে, কিন্তু কেউই দুজনে আর আপোষ করছো না। ব্যাস শুরু হয়ে গেল ঝামেলা। হ্যাঁ, তুমি নিজের মনের কথা আজ পর্যন্ত শুনেছ? সকাল 5টায় উঠতে হবে, এটা তোমারই মনের কথা ছিল। হ্যাঁ, 5টায় উঠতে হবে আমায়, হ্যাঁ, দৌড়তে হবে, জগিং করতে হবে, নিজের কথা মানতে পেরেছো?
অনেক বছর তো হয়ে গেল সেই প্রথম আমি যখন এসেছিলাম, তখন থেকে আমি যেটা বলেছি সেগুলো শুনেছ, চেষ্টা করেছ। ব্যাস, চেষ্টা শব্দটা চলে এলো মাঝে। প্রশ্ন থেকে তো সেটা মনে হচ্ছে না। এই ভুল ভাবনায় কেউ থেকো না যে অন্যের কথা শোনা মানেই সেটা প্রেম। এই ভুল ধারণাতেও থেকো না যে তোমাকে কেউ ভালোবাসা মানে সে তোমার সব কথা শুনবে এবং তোমার ইচ্ছায় সে চলবে। এটা সব থেকে বড় একটা ভুল ধারণা। মানে আমরা এটাই ভেবে থাকি যে তুই তো আমাকে ভালোবাসিস না, তাহলে আমার সমস্ত ইচ্ছা কিন্তু তুই পূরণ করবি। তার মানে বিষয়টা তো সেই তোমার কথা শুনতেই হলো। তুমি দিনকে যদি রাত বলো, আমিও রাত বলবো। এতটা মোটা হয়েছ, তার কাছে গিয়ে জিজ্ঞেস করলে, এই শোনো না, আমি মোটা হয়েছি নাকি? না না, মোটা কোথায়, রোগা দড়ি হয়ে গেছ। দ্বিতীয় জনের কথা শোনা নয়, দ্বিতীয় জনের কাছে সত্যটা পৌঁছে দিতে হবে। আর তাতে মন খারাপ হলে হবে, আঘাত যদি পাও তো পাও। সত্য বলার জন্য সেই রকম মানুষ চাই, আর সত্য বলার জন্য প্রেমপূর্ণ মানুষ চাই। দ্বিতীয় জনের কথায় হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে তাকে ধোঁকা দেওয়াটা এটা খুব সহজ, কি তাই না? মানে কেউ তোমার কাছে এলো একটা কথা বলতে, আর তুমি বলে হ্যাঁ ঠিক 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 ঠিক। তোমার কাছে কেউ এসে বললো, আরে জানেন তো এই পেছনে যে মিসেস গুপ্তা একেবারে ভালো নয়। হ্যাঁ হ্যাঁ, ভালো না ভালো না ভালো না, একদম ভালো না। আরে আমি তো সহ্যই করতে পারি না। একদম ঠিক বলেছেন, ও ভালো না। এটা তুমি ভালো করছো আদৌ? এটা তোমার কাছের মানুষের ভালো করছো কি? কিন্তু এটা অনেক সহজ বেশি। তুমি তোমার কাজ করে যাচ্ছ আর ওদিক থেকে যা খুশি বলছে, তুমি শুধু হ্যাঁ তে হ্যাঁ মিলিয়ে যাচ্ছ। কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই এখানে। কিন্তু যখনই তুমি বলবে যে না আমার কথাটা শোনো, এই যে সমস্যা চলছে না তোমার আর ওই গুপ্তাজির, সেটা আমার মনে হয় যে দোষ দুজনেরই আছে। তো যখনই তুমি এটা বলবে তখনই কিন্তু তোমার জন্য সমস্যা তৈরি হয়ে যাবে। তুমি তো আবার দুদিকেরই দোষ ধরে ফেলছো এখন। যদি সঠিক প্রেম হয় না, তাহলে মানুষ এই সমস্যা নেবার জন্য তৈরি থাকে। তখন সে বলে যে সমস্যা হলে হবে, আমি সত্যটাই বলবো। আমি জানি যে আমি সত্যি বললে আমার ঘরে সমস্যা তৈরি হবে, কিন্তু তবু আমি সত্যটাই বলবো। সত্যি এই জন্য বলবো না যে এটা আমার অহংকার, সত্যি এই জন্য বলবো কারণ আমি তোমায় ভালোবাসি। কিন্তু যেই তুমি সত্যিটা বলবে তখনই বলবে যে বড্ড অহংকার, আমার মনটা ভেঙে দিল পুরো। আমি তো জাস্ট এইটুকু বলেছিলাম যে আমার আর ওই গুপ্তার ঝামেলায় শুধু গুপ্তারই শুধু থাকে। এ আমার এইটুকু কথাতেও সম্মতি দিল না, উল্টে আমারই দোষ দেখিয়ে দিল। কি বললো যে না তোমার ওই গুপ্তাজির সঙ্গে যখন ঝগড়া হলো তো দোষ তোমাদের দুজনেরই ছিল। না না, খুব অহংকারী, শুধুমাত্র আমার দোষ ধরাই এর একমাত্র কাজ। কিন্তু এই কথা অহংকারের নয়, এটা ভালোবাসার। তোমাকে যে কম ভালোবাসবে সে তোমার দোষ কখনো ধরবে না। তোমাকে যদি আমি কম ভালোবাসি না, তাহলে তোমার দোষ আমি কখনো ধরবো না। কথায় কথায় তোমার কেউ দোষ ধরে, তোমার দোষ বলতে বলতে তোমার চোখে সে নিজে খারাপ হয়ে যাচ্ছে। কারণ সে ভালোবাসে তোমাকে। বোঝা গেল আমার কথা?